সংশ্লিষ্ট অতিথিবর্গকে সরবরাহ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। অর্থনৈতিক শুমারি 2013 এর প্রাথমিক ফলাফলের মোড়ক উন্মোচন পর্ব শেষ হলো। সবাইকে সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। উপস্থিত সুধীবৃন্দ, এবারে অর্থনৈতিক শুমারি 2013 এর প্রাথমিক ফলাফল সম্পর্কে সংক্ষিপ্ত উপস্থাপনা প্রদান করবেন জনাব মোহাম্মদ দিলদার হোসেন, প্রকল্প পরিচালক, অর্থনৈতিক শুমারি 2013। আমি প্রকল্প পরিচালক মহোদয়কে তার উপস্থাপনা প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত, মাননীয় সভাপতি মাননীয় পরিকল্পনা মন্ত্রী অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল একে খন্দকার, বীর উত্তম এমপি, মাননীয় বিশেষ অতিথিগণ, মাননীয় শিল্পমন্ত্রী জনাব দিলীপ বড়ুয়া, মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান, বোর্ড অব ইনভেস্টমেন্টের নির্বাহী চেয়ারম্যান ডক্টর সৈয়দ আব্দুস সামাদ, এফবিসিসিআই এর সম্মানিত সভাপতি, যদিও উনি উপস্থিত থাকতে পারেনি, আশা করি উনি খুব শীঘ্রই আমাদের সাথে জয়েন করবেন। সামনে উপবিষ্ট বিশিষ্ট অতিথিগণ, সম্মানিত একাডেমিশিয়ান, বিশ্ববিদ্যালয় থেকে আগত আমাদের শ্রদ্ধেয় স্যারেরা, বাংলাদেশের বিখ্যাত প্রফেসরগণ, বিভিন্ন ডিপার্টমেন্ট এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিবিএস এবং সিডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি অর্থনৈতিক শুমারির সার্বিক দিক কিছুটা বিশ্লেষণ করব, যেহেতু আমাদের সম্মানিত সচিব মহোদয় আপনাদের সামনে টোটাল প্রসেসটা মোটামুটি বলেছেন, সেই দিকে আমি খুব একটা জোর দিব না। প্রাথমিক রিপোর্টে আমি একটু বেশি আলোকপাত করব। তো আমার প্রেজেন্টেশনে প্রথমেই আছে যে অর্থনৈতিক শুমারি, বাংলাদেশে অর্থনৈতিক শুমারিটা কিভাবে হচ্ছে, এটার অবজেক্টিভ কি, কিভাবে আমরা টোটাল শুমারিটা করেছি এবং এই শুমারিতে নতুন কি প্রসেস অ্যাপ্লাই করা হয়েছিল এবং কিভাবে আমরা ট্রেনিং এবং ডাটা কোয়ালিটি মেনটেন করার জন্য আমরা কি পদক্ষেপ গ্রহণ করেছিলাম এবং মূল প্রাথমিক ফলাফল উপস্থাপনার পূর্বে ডেফিনেশন সম্পর্কে একটু বলা প্রয়োজন হবে, সেটি আমি উপস্থাপনার সময় বলবো। এবং কি ফাইন্ডিংসগুলি আমার উপস্থাপনায় আসবে, যেহেতু মূল বইটি আপনাদেরকে দেয়া আছে, সেই জন্য আমি জাস্ট কি ফাইন্ডিংসের উপরে একটু সামান্য আলোচনা করব। এবং সামারি ফাইন্ডিংস, আমাদের এই টোটাল শুমারির যে সামারি ফাইন্ডিংস সেটি সম্পর্কে একটু বলা হবে। এবং পরে শেষে এটার পলিসি ইমপ্লিকেশন কি, যেটি বিবিএস নতুনভাবে শুরু করেছে, যে সরকার তথা রাষ্ট্রীয় পলিসি ইমপ্লিকেশনের জন্য কি মেসেজ দেওয়া যেতে পারে, সেটিও একটু আলোকপাত করা হবে। অর্থনৈতিক শুমারি খুব সাদামাটা ভাষায় যদি আমরা বলি, সেটি হচ্ছে একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যত ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন ইউনিট আছে তাদের সম্পর্কে সুনির্দিষ্ট কিছু বিষয়ের তথ্য সংগ্রহ করা, এবং সেটি একটা নির্ধারিত সময়ে করতে হবে। এটিকেই মূলত অর্থনৈতিক শুমারি বলা হয়। এবং বাংলাদেশে এই পর্যন্ত আপনারা শুনেছেন যে সচিব স্যারের বক্তব্য থেকে যে 3টি অর্থনৈতিক শুমারি হয়েছে। প্রথমটি 1986 সালে ডিসেম্বর মাসে এবং দ্বিতীয়টি হয়েছে 2 পর্বে 2001 সালের মে মাসে আরবান এরিয়াতে অর্থাৎ শহর এলাকায়, এবং 2003 সালের এপ্রিল মাসে রুরাল এরিয়াতে, এবং 2013 সালে আমরা তৃতীয় অর্থনৈতিক শুমারি করেছি। অর্থনৈতিক শুমারির যে মূল উদ্দেশ্য ছিল, একটা দেশের অর্থনীতির যে গতি প্রকৃতি পরিবর্তন হয় এবং তার যে কাঠামোগত পরিবর্তন ঘটে সেটি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানাই মূলত অর্থনৈতিক শুমারির মূল উদ্দেশ্য। এছাড়া অন্য যে উদ্দেশ্য সেটি হচ্ছে যে সরকারকে, পলিসি মেকার যারা আছে, নীতি নির্ধারক, তাদেরকে কম্প্রিহেন্সিভ তথ্য দিয়ে সহায়তা করা। আর আমাদের এই অর্থনৈতিক শুমারির অন্য যে উদ্দেশ্য ছিল
সেটি হচ্ছে যে দুই শুমারির মাঝখানে যে বিভিন্ন সার্ভে হয়ে থাকে, সেই সার্ভের স্যাম্পলিং ফ্রেম নির্ধারণের জন্য আমাদেরকে যে স্যাম্পলিং ফ্রেমটা ডেভেলপ করা হয় সেটা অর্থনৈতিক শুমারি থেকে করা হয়। ন্যাশনাল অ্যাকাউন্টস আপনারা জানেন যে জিডিপি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এস্টিমেট দেওয়া হয়, সেই এস্টিমেটের বেঞ্চমার্ক তথ্য অর্থনৈতিক শুমারির মাধ্যমে সরবরাহ করা হয়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে নন এগ্রিকালচার সেক্টরের টোটাল কন্ট্রিবিউশনটা জানা, এবং আরেকটা হচ্ছে যে বিজনেস রেজিস্টার প্রস্তুত করা, যেটি আমাদের স্যার বলেছেন। আমাদের সেন্সাস প্রসেসটা খুব সংক্ষিপ্ত আকারে আমি আমার উপস্থাপনায় বলছি যে প্রথমে লিস্টিং অপারেশন করা হয়েছিল, যেটি স্যার বলেছে যে মে টু ডিসেম্বর 2012 সালে আমরা এটি করেছি। এবং তারপরে আমরা জোনাল অপারেশন করেছি। জোনাল অপারেশন মূলত হচ্ছে যে জিও কোড আপডেট, ম্যাপিং ইত্যাদি কাজ এই জোনাল অপারেশনের মাধ্যমে করা হয়েছে। এবং এরপরে আমরা প্রশ্নপত্র তৈরি করেছি। প্রশ্নপত্র পূরণের জন্য আমরা ম্যানুয়াল তৈরি করেছি, এবং এই তথ্য মাঠ থেকে সামারি আকার আনার জন্য আমরা কিছু কন্ট্রোল ফর্ম তৈরি করেছি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ স্টেপ আমাদের ছিল, সেটি হচ্ছে যে পাইলট সেন্সাস। পাইলট সেন্সাস হচ্ছে যে টোটাল সেন্সাসের বিষয়টাকে টেস্ট করার জন্য আমরা টোটাল প্রসেসটা একবার মাঠে গিয়ে করেছিলাম। সেটি আমরা সিলেটের সিটি কর্পোরেশনের 14 নং সিটি কর্পোরেশন ওয়ার্ডে এবং পাবনা জেলার সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নে করেছিলাম। এবং আরেকটা স্টেপ ছিল যে ক্যাম্পিং, মানুষের যাতে ডাটা দিতে আগ্রহী হয় এবং যাতে সঠিক ডাটা পাওয়া যায় সেজন্য আমরা ক্যাম্পিং করেছিলাম। আরেকটা বিষয়, সেটি আমরা ট্রেনিং এবং ডাটা কালেকশন, যেটা গুরুত্বপূর্ণ স্টেপ আর কি, সেটিও এই শুমারির অন্তর্ভুক্ত প্রসেসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্টেপ ছিল। তো এখন আমি আপনাদের সামনে এই শুমারিতে নতুন কি বিষয় ছিল সেটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। সেটি হচ্ছে লিস্টিং অপারেশন একটা অন্যতম বিষয় ছিল, যে এটা বাংলাদেশের হিস্ট্রিতে প্রথম। এবং এর মাধ্যমে আমাদের কি সুবিধা হয়েছিল, যে আমরা প্রথমেই সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানাকে আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছিলাম। সেই জন্য অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা বা প্রতিষ্ঠানের বাইরে আমরা কিন্তু অন্য খানাগুলিকে আর শুমারির মধ্যে অন্তর্ভুক্ত করি নাই। এবং এটা বলা হচ্ছে যে আইডেন্টিফাইং ইকোনমিক ইউনিটসকে আমরা প্রথমেই করতে পেরেছিলাম। এবং এইটা যাতে শুমারির সবচেয়ে যেটা দুর্বলতা থাকে কাভারেজ, সেটা কিন্তু বেটার কাভারেজ এনশিওর করতে আমাদের সহায়তা করতে পেরেছিল। এই জন্যে যে আমাদের হাতে তথ্য ছিল আগেই যে কারা কারা অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত, সেটাই জন্য শুধু সেইখানে আমরা গিয়েছিলাম। আর সবচেয়ে আরেকটা যেটা বড় বিষয়, সেটা হচ্ছে যে পাবলিক রিসোর্সের অপটিমাম ইউজ আমরা নিশ্চিত করতে পেরেছিলাম। কিভাবে, যে আপনারা জানেন যে এর ফলে একটা অর্থের ব্যাপক সাশ্রয় হয়েছে ইতিমধ্যে, কারণ আমরা সবার কাছে তথ্য সংগ্রহ করতে যাই নাই, ব্যাপক একটা অংশ তথ্য সংগ্রহের বাইরে ছিল। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইউজ অফ ডিজিটাল ম্যাপ। আমরা ডিজিটাল ম্যাপ ইউজ করেছিলাম যাতে করে ইনুমারেশন এরিয়াটাকে পারফেক্টলি আমরা আইডেন্টিফাই করতে পারি, যে এই ইনুমারেশন এরিয়ার মধ্যেই একজন ইনুমারেটর গণনা করবে, এর বাইরে সে যাবে না, এবং এর ফলে কাভারেজটা এনশিওর হবে। আর আরেকটা স্ট্রং সুপারভিশন যাতে আমরা এখানে বজায় রাখতে পারি আর কি। এই শুমারির আরেকটা উল্লেখযোগ্য দিক, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা জানেন যে তথ্য জনগণ দিয়ে থাকে এবং জনগণকে তথ্য প্রদানের জন্য ইনফ্লুয়েন্স করা শুমারির সময় অত্যন্ত জরুরি, যেটি আমরা ক্যাম্পেইন বলে থাকি। এই শুমারিতে এটি একটি ভিন্ন মাত্রা পেয়েছিল, যে আমরা ইনোভেটিভ কিছু আইডিয়া এই শুমারিতে অ্যাপ্লাই করেছিলাম, যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সহ আমাদের ন্যাশনাল পর্যায়ে তো আছেই, পাশাপাশি ইউনিয়ন লেভেলের অ্যাডমিনিস্ট্রেশনকেও শুধুমাত্র সংযুক্ত নয়, তারা মাঠ পর্যায়ে যাতে কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সেটি আমরা করতে পেরেছিলাম। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের নিয়মিত যে বিষয়গুলি আমরা করি, যে পোস্টারিং, লিফলেট, ব্রোশিওর, এগুলি তো করা হয়েছিল। এবং উল্লেখযোগ্য একটা দিক ছিল, সেটি হচ্ছে হর্স কার্ট র্যালি, যার মাধ্যমে ঢাকা শহরের সবাই মোটামুটি বুঝতে পেরেছিল যে অর্থনৈতিক শুমারি হচ্ছে, এবং আমরা আমাদের সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে এই শুমারিতে চেষ্টা করেছিলাম আমাদের সচিব মহোদয়ের ইনোভেটিভ আইডিয়া এবং গতিশীল নেতৃত্বে একটা জনগণকে সচেতন করতে, যে সঠিক তথ্য দেওয়া দেশের জন্য অত্যন্ত জরুরি। আমাদের আরেকটা উল্লেখযোগ্য দিক ছিল ট্রেনিং। আমাদের এইবার শুমারিতে এটা ব্যতিক্রম ছিল যে একটা কোর ট্রেনিং গ্রুপ ছিল। তারা যে শুধু ট্রেনিংই দিয়েছে এমন না, শুমারির ঠিক প্রশ্নপত্র ডিজাইন থেকে শুরু করে
একেবারে আজকের দিন পর্যন্ত এই যে ডাটা ডিসেমিনেশন হচ্ছে, সেইখানে এই কোর টিমটা সার্বক্ষণিকভাবে, কোর টেকনিক্যাল টিম, যেটিকে বিবিএস এর ইমার্জিং টেকনিক্যাল হ্যান্ডস বলা হয়, তারা সবাই মিলে এটি করেছি আমরা। এবং এইটার উল্লেখযোগ্য দিক হচ্ছে মাঠ পর্যায় থেকে কোনো কোয়ারি আসলে আমরা কিন্তু সেটি এককভাবে কেউ জবাব দেয়নি। যদি কোনো কনফিউশন থাকে সেই কোর টিম বসে সিদ্ধান্ত নিয়ে সেটি জবাব দেওয়া হয়েছে, এবং সেই জবাবটা আমরা সব জায়গায় একই জবাব দিতে পৌঁছাতে সক্ষম হয়েছিলাম, যাতে আমাদের কাছে কনসেপশনের কোনো ভেরিয়েশন না থাকে, একই রকম তথ্য যাতে সব জায়গা থেকে আসে এবং নিশ্চিত হয়। এটি আমাদের কোর সিটিটি, কোর ট্রেনিং টিম সেটি করেছে। আমাদের ডাটা কোয়ালিটি কন্ট্রোলের জন্য ইউজুয়াল সুপারভিশনের বাইরেও আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। সেটি হচ্ছে যে আমাদের সুপারভিশনটা ছিল এবার 4 টায়ার, এবং এটা খুব শক্তিশালী সুপারভিশন ছিল। সরাসরি ডিজি স্যার, সচিব স্যার তো সুপারভিশন করেছেন হেড অফিস থেকে, পাশাপাশি এইখানে আমাদের হাই লেভেল যত অফিসার আছে সবাই মাঠে ছিলেন তখন, এবং তারা ডিসিসি যারা ছিলেন, ডিস্ট্রিক্ট সেন্সাস কোঅর্ডিনেটর, অর্থাৎ জেলা শুমারি সমন্বয়কারী যাদেরকে বলি, এটা একটু ব্যতিক্রম। আমাদের যে ইউজুয়াল জেলা আছে সেই জেলাগুলিকে ভেঙে সুপারভিশনকে স্ট্রং করার জন্য আমরা 64কে 86 ডিসিসি এরিয়াতে ভাগ করেছিলাম, যাতে সুপারভিশনটা স্ট্রংলি করা যায় এবং ডাটা কোয়ালিটি যাতে আমরা আনকম্প্রোমাইজিং থাকি আর কি, এবং এটি আমরা নিশ্চিত করতে পেরেছিলাম। পাশাপাশি তাদের নিচে যে টায়ার ছিল জোনাল অফিসার, যারা সেই তাদের আন্ডারে ক্ষুদ্র ক্ষুদ্র আরেকটু ছোট এরিয়াতে দায়িত্বে রত ছিল, এবং তাদের কাজটা সুপারভিশন করেছে ডিসিসিরা, এবং জোনাল অফিসারদের নিচে আরেকটা টায়ার ছিল, সেটি হচ্ছে সুপারভাইজার, এবং সুপারভাইজারের সর্বনিম্নে ছিল গণনাকারী। গণনাকারীদের কাজ 5 থেকে 6 জন গণনাকারীর কাজ সুপারভাইজার যারা ছিলেন তারা নিয়ন্ত্রণ করেছেন, খুব ক্লোজলি দেখেছেন। তাদের কাজ জোনাল অফিসাররা দেখেছে, এবং জোনাল অফিসারের কাজ ডিসিসিরা দেখেছে, এবং ডিসিসি তথা বাংলাদেশের কাজ আমাদের হেড অফিসের হাই লেভেল কর্মকর্তারা মাঠে গিয়ে দেখেছেন। আর উল্লেখযোগ্য আরেকটি দিক ছিল এবারই প্রথম এই শুমারির সার্বিক দিক, শুধুমাত্র মাঠে কাজ কেমন হচ্ছে সেটি নয়, আমাদের যে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন সহ সার্বিক দিক কীরকম হচ্ছে সেটিকে লক্ষ্য রাখার জন্য জনপ্রশাসন থেকে একটা টিম স্যার নিয়ে এসেছিলেন, আমাদের সচিব মহোদয়, এখানে যুগ্ম সচিব স্যাররাও ছিলেন, এবং ডিএস লেভেলের বেশ কিছু কর্মকর্তা ছিলেন যারা মাঠ পর্যায়ে এই কাজটি সুপারভিশন করেছেন। তো আমি এখন ফলাফলের দিকে যাচ্ছি, ফলাফল উপস্থাপনার দিকে আপনাদের সামনে বই আছে। তবে যাওয়ার আগে আমি দু একটি কথা না বললেই নয়, যে একটা শুমারিতে আসলে অর্থনৈতিক শুমারির বিষয়টা কিন্তু ইন্টারন্যাশনালি একটু ওয়াইড। কোনো কোনো দেশে দেখা যাচ্ছে যে সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড পাশাপাশি যে কৃষি যে বিষয়টা আছে সেটারও পার্টলি এখানে অন্তর্ভুক্ত করা হয়। তো সেই জন্য প্রথমেই স্কোপ অ্যান্ড কাভারেজটা ডিফাইন করে নিতে হয় যে অর্থনৈতিক শুমারিতে আমরা কাদেরকে গণনা করব, কাদের কাছ থেকে তথ্য নেব। তো আমাদের এই শুমারিতে সমস্ত নন ফার্ম ইকোনমিক অ্যাক্টিভিটিস যেটা আছে সেটা, এবং তার মধ্যে স্থায়ী, অস্থায়ী এবং হাউজহোল্ড, অর্থাৎ বাড়িতে যে অর্থনৈতিক কর্মকাণ্ড হয় সেটিকেও আমরা এই শুমারিতে অন্তর্ভুক্ত করেছিলাম। আর একটু ব্যতিক্রম ধর্মী আছে, সেটি হচ্ছে যে আমাদের ইতিপূর্বের শুমারিগুলিতে আমরা শুধুমাত্র নন ফার্ম ইউনিটগুলি এনেছিলাম, কিন্তু এবারই প্রথম এগ্রিকালচারাল যে ফার্ম বেসড, অর্থাৎ পোলট্রি, ফিশারি, লাইভস্টক যেগুলি আছে সেগুলিকেও আমরা এই শুমারির স্কোপ অ্যান্ড কাভারেজের মধ্যে নিয়ে এসেছি। আর পাশাপাশি আরেকটা বিষয় এখানে উল্লেখ্য যে শুধু হাউস হোল্ডের প্রিমিজেই হয় অর্থনৈতিক কর্মকাণ্ড এমন নয়, এর বাইরে হাউস হোল্ডের মেম্বার যারা ফ্লটিং হিসাবে কাজ করে থাকে, যেমন রিক্সাওয়ালা, ব্যান, হকার ইত্যাদি যারা আছে, তাদেরকেও এই শুমারির আওতায় আমরা নিয়ে আসছি, তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করেছি। তো ডেফিনেশন আমি 3টা শুমারি এখানে নিয়ে এসেছি এই জন্য, কারণ এখানে অনেক গবেষক, রিসার্চার এবং স্যারেরা আছেন, যে 3টা শুমারির ডেফিনেশনে পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট অর্থাৎ স্থায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু একই রকম সংজ্ঞা আমরা ফলো করেছি। সেটি হচ্ছে যে স্ট্রাকচারটা মূলত স্থায়ী, সেটি হলে স্থায়ী প্রতিষ্ঠান আমরা বলছি। অস্থায়ী প্রতিষ্ঠান যেটা, এইখানে একটু ভেরিয়েশন আছে, যে আমাদের 1986 এবং 2013 যে সংজ্ঞা ব্যবহার করা হয়েছে সেখানে বলা হয়েছে যে রাস্তা এবং মার্কেটের ধারে যে কোনো শেডের নিচে, অর্থাৎ মাথার উপরে শেড আছে, পাশে ফেন্স নাই, বেড়া নাই, আবার বেড়া আছে শেড নাই, এরকম যেই এস্টাবলিশমেন্ট আছে সেগুলিকে আমরা অস্থায়ী প্রতিষ্ঠান বলেছি। এবং সিয়াসিতেও অনেকটা এরকমই ছিল, কিন্তু 2001-3 একটু ব্যতিক্রম ছিল। তারা ফ্লটিং যে বিষয়গুলি ছিল, যেমন রিক্সা বা এই ধরনের, সেগুলিকে ওপেন স্কাইয়ের নিচে যারা করে সেটাকেও কিন্তু
ওই অস্থায়ী প্রতিষ্ঠানের মধ্যে নিয়েছে। আর এইবার ওপেন স্কাইয়ের নিচে যারা অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে তাদেরকে আমরা কিন্তু হাউস হোল্ডের মধ্যে নিয়ে গেছি। তো এই হাউস হোল্ডের ডেফিনেশনটা কিন্তু সম্পূর্ণই আমাদের এইবারের শুমারিতে আমরা এটাকে ওয়াইড কাভারেজ এনশিওর করার জন্য, যাতে কোনো রকম ইউনিট অর্থনৈতিক শুমারির বাইরে না থাকে, সেই জন্য ডেফিনেশনটাকে আমাদেরকে একটু এক্সটেন্ড করতে হয়েছে। এবং সেই জন্য প্রিমিস বেসড, পাশাপাশি যারা ওপেন অর্থনৈতিক কাজকর্ম করে বিভিন্ন রাস্তার ধারে বা মার্কেটে বা হকার টকার যারা আছে তাদেরকেও কিন্তু আমরা এই অর্থনৈতিক শুমারিতে হাউস হোল্ডের মধ্যে নিয়ে এসছি, এবং এটাই ব্যতিক্রম আর কি ডেফিনেশন। তো এই শুমারির ফলাফল ইকোনমিক হাউস হোল্ড কিংবা টেম্পোরারি এস্টাবলিশমেন্ট এর ক্ষেত্রে স্ট্রিক্টলি কম্পেয়ারেবল নাও হতে পারে, কিন্তু পার্মানেন্ট এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে এটা স্ট্রিক্টলি কম্পেয়ারেবল। আমাদের ফলাফলে আমরা প্রাথমিক, যেহেতু স্যার আমাদের